কর্ণফুলী পেপার মিলস লিমিটেড, সংক্ষেপে কেপিএম। সরকারি এই শিল্প প্রতিষ্ঠানটি রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায়। মনোরম পরিবেশে ঘেরা প্রায় 450 একর জায়গা জুড়ে গড়ে উঠেছে কেপিএম। এই কারখানা থেকে উৎপাদিত হয় বিভিন্ন ধরনের কাগজ। সরবরাহ করা হয় ঢাকা সহ সকল শিক্ষা বোর্ড, বিজি প্রেস, জাতীয় পুস্তক বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড সহ সব সরকারি প্রতিষ্ঠানে। চাহিদা অনুযায়ী কাগজ না দিতে পারার অভিযোগ আছে কেপিএম এর বিরুদ্ধে। কোনো সময় তারা কাগজ দিতে পারেন নাই বিগত 2018 বা 17-তে, তখন আর নেওয়া হয়নি। যখন আবার কম দিতে পেরেছেন তখন কমই দিয়েছেন। 67 বছরের পুরনো এই প্রতিষ্ঠানটি যৌবন হারিয়ে এখন যেন মৃত্যু পথযাত্রী। দু 2001-02 অর্থ বছরে এই কারখানা থেকে কাগজ উৎপাদন হতো 34,000 মেট্রিক টন। আর গত অর্থ বছরে কাগজ উৎপাদন হয়েছে মাত্র 5,635 মেট্রিক টন। হাজার হাজার শ্রমিকের জায়গায় এখন কাজ করছেন মাত্র 900 শ্রমিক। এর উপর 500 শ্রমিকই হচ্ছেন অস্থায়ী। এই মিলের বয়স তো 70 বছরের উপর আপনাদেরকে বললাম। তো আমরা এইভাবে চালাইলে আরও কয়েক বছর চালাইতে পারবো, কিন্তু এটা তো অনির্দিষ্টকাল ধরে চালাই রাখা যাবে না। আপনি তো বিল্ডিংয়ের অবস্থায় দেখে আসছেন। তা আমরা স্টাডি করে প্রথমেই 2 বছর হয়ে গেছে, আমরা বিসিএসিতে অলরেডি রিপোর্ট পাঠাইছি, মিনিস্ট্রিতেও সেটা প্রসেসে এবং কাজ চলতেছে নতুন পেপার মিল বসানো। একটা সময় ছিল যখন কর্ণফুলী পেপার মিলের কাগজ ছাড়া সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠানই চলতে পারত না। অথচ 50-এর দশকে প্রতিষ্ঠিত তৎকালীন এশিয়ার সবচেয়ে বৃহত্তম এই কাগজের মিলটিকে এখন নিজেই চলতে হয় খুঁড়িয়ে খুঁড়িয়ে, এমনকি যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। বাংলাদেশ স্বাধীন হবার পর এই প্রতিষ্ঠানটিকে জাতীয়করণ করা হয় বটে, কিন্তু সম্ভবত কেউ এটাকে আপন করে নেয়নি, যার ফলে শ্রমিক, উৎপাদন সক্ষমতা এবং কাগজের চাহিদা থাকার পরেও এই প্রতিষ্ঠানটিকে চলতে হয় ধুকে ধুকে। কেন এমন একটা গর্বের প্রতিষ্ঠানের এমন দুরবস্থা? অনিয়ম, দুর্নীতি, নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? আজকের অনুসন্ধানে আমরা সেটাই খুঁজে দেখব। মোহাম্মদ গোলাম আলী, চাকুরির বয়স শেষ দিকে, আর কয়েক মাস পরেই তিনি অবসরে যাবেন। চলাফেরার শক্তিও হারিয়ে ফেলেছেন, তবুও চাকরি করছেন নিরাপত্তা রক্ষী হিসেবে। আমার বাবাকে অসুস্থ অবস্থায় নিয়ে যেয়ে পোস্টে বসায় রেখে ওই বাবার পাশাপাশি মানে কি আমি হাঁটা চলাফেরা করে ডিউটিটা করতেছি আর কি। তার মানে বাবাকে উপস্থিত রেখে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন তার ছেলে ইসহাক মিলন। মিলনের সাথে আলাপকালে জানা গেল 1986 সালে নিরাপত্তা রক্ষী হিসেবে চাকুরিতে যোগদান করেছিলেন তার বাবা মোহাম্মদ গোলাম আলী। 2011 সালে বিনা কারণেই গোলাম আলীর চাকরিটা চলে যায়। দীর্ঘ 8 বছর লড়াই করে আদালতের রায়ে আবারও চাকরি ফিরে পেয়েছেন তিনি। আমাদের পুরানা বেসিক ছিল হলো 7,140 টাকা, ওই বেসিকে বেতন দিচ্ছে। এখন বর্তমানে বেসিক দাঁড়াইছে হলো 17,600 টাকা, কিন্তু আমাদেরকে কোর্টের নির্দেশ অনুযায়ী 17,600 টাকায় স্কেলে বেতন দিবে, কিন্তু আমাদের দিচ্ছে না। কেপিএম হাসপাতাল। এই হাসপাতালটি ছিল কর্মকর্তা, কর্মচারী, শ্রমিকদের চিকিৎসার একমাত্র ভরসা। একসময় সকল সুযোগ সুবিধা পেলেও এখন জ্বর, সর্দি, ব্যথা ছাড়া অন্য কোনো চিকিৎসার জন্য শ্রমিকদের ছুটতে হয় শহরের দিকে। এ দৃশ্য দেখলে যে কেউ ভুল করে রোগী মনে করতে পারেন, কিন্তু আসলে এরা কেউ রোগী নন। রোগী ভর্তির কোনো ব্যবস্থাও নেই এখানে। তাহলে এরা কারা? পড়ালেখা শেষ হয়েছে মাস্টার্স, তো এখন মনে করে এখানে পড়ি আর এই যে মেলটা করি। অস্থায়ী ক্যাজুয়াল।
তার মানে এরা সবাই কেপিএম এর অস্থায়ী কর্মচারী। অথচ কিছু বছর আগেও এখানে 5 জন নিয়মিত চিকিৎসক থাকতেন। এখন একজন থাকলেও তিনি হাসপাতালে ঠিকঠাক মতো আসেন না। আমরা গিয়েও সাক্ষাৎ পাইনি তার। পাওয়া গেল একজন অফিস সহকারীকে। কর্মরত আমরা আছি অস্থায়ী 3 জন। 3 জন। হ্যাঁ, আর ডাক্তার একজন, 4 জন। প্রশ্ন হলো, এক সময়ের স্বয়ংসম্পূর্ণ হাসপাতালটির এই হাল কেন? আমার পুরো মিলেরই তো একই অবস্থা। জরাজীর্ণতা দেখছেন, নিচে থেকে টপ পর্যন্ত আপনার ফাটল। সেই তুলনায় আমার মেডিকেল অনেক ভালো আছে। শুধু হাসপাতালই নয়, শ্রমিকদের থাকার আবাসন ব্যবস্থাও নাজুক। স্যাঁতস্যাঁতে দেয়াল, কোনোটার পলেস্তরা খসে পড়েছে, আবার কোনোটার টিন ছিদ্র হয়ে বৃষ্টির পানিতে ভিজে যায় পুরো ঘরবাড়ি। মোহাম্মদ ইকরাম আলী কেপিএম এর একজন অস্থায়ী কর্মচারী। তিনি দেখাতে থাকলেন তার বরাদ্দ হওয়া ঘরের করুণ অবস্থা। এইগুলো কোনো সংস্কার হয় না। না, কোনো সমস্যা ইয়ে হয় না। আচ্ছা, মেল থেকে কোনো সিমেন্টও হয় না, কাঠও দেবে না, টিনও নাই। ইকরাম আলী না হয় অস্থায়ী, কিন্তু স্থায়ী শ্রমিক হয়েও মোহাম্মদ কামরুল হকের কপালে জুটেনি কোনো ভালো আবাসন ব্যবস্থা। এই জানলাগুলো দেখেন কি অবস্থা, ভাঙা ঘরগুলো। এগুলো নিজে পরিস্থিতি করছি, রংটা আর করতে পারতেছি না। ঘরে সুন্দর করে দিচ্ছে না, অনেকবার এই ভাঙি যাচ্ছে। কোন দিন যে ভাঙে বড় বিল্ডিংটা আল্লাহ জানে। দেখেন কি অবস্থা। অভিযোগের শেষ নেই কামরুল হকের। আর এমন অভিযোগ শুধু একা কামরুলের নয়, এখানে বসবাসরত প্রায় সকল শ্রমিকের। তাদের দাবি শিক্ষা, চিকিৎসা, বাসস্থান তারা কোনো কিছুই ঠিকঠাক মতো পান না। কিন্তু অনুসন্ধানের তথ্য বলছে এখানে এমন অনেকেই আছেন যারা মিলের শ্রমিক না হয়েও গ্যাস, বিদ্যুৎ, পানি সকল সুযোগ সুবিধা হরহামেশাই নিয়ে যাচ্ছেন। আবার কেউ কেউ আছেন সরকারি প্রতিষ্ঠানের জায়গা নিজের নামেও লিখিয়ে নিচ্ছেন। এরা কারা? এদের পরিচয় জানতে হবে। কেপিএম কোয়ার্টারে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে এই পরিবারটি। কেউ আছেন? আমরা জানতে চাই তাদের পরিবারের কোন সদস্য কেপিএম এর কোন সেকশনে কি হিসেবে কর্মরত আছেন। আপনার হাজবেন্ডের নাম কি? সত্তর। সত্তর। এই কলেজে চাকরি করে? না, চিটাং চাকরি করে। চিটাগাং চাকরি করে? হ্যাঁ। চাকুরি না করেও কেপিএম এর কোয়ার্টারে তারা থাকছেন কিভাবে? শুধু এই পরিবারটি নয়, আরও বেশ কিছু পরিবারের সন্ধান আমরা পেয়েছি যারা কেপিএম এ চাকুরি না করেও এখানে আবাসন সুবিধা পাচ্ছেন। আমরা 3 ফ্যামিলি থাকি। কে কে? আমরা থাকি, এগোর আরেকটা আছে, ওরা বাড়িতে গেছে, ও বাসা আরেকজন আছে। দেখা যাক পাশের বাড়ির লোকজনও কি কেপিএম এর বাইরের। এই বাসাটা আসলে কার? কাছে মনে হয় আচ্ছা, উনি কি করেন? মেলে কন্ট্রাক্টরই করে। কন্ট্রাক্টর, ঠিকাদার? ও চাকরি করেন না? না, তার মানে এসব পরিবারের কেউই পেপার মিলে চাকরি না করেও বছরের পর বছর সরকারি কোয়ার্টার দখল করে আছে। শুধু আধা পাকা ঘরই নয়, পাকা কোয়ার্টারও দখল করে আছে অসংখ্য দখলদার। কেপিএম এর বারোগুনিয়ার এই ভবনের নিচতলা ওবায়দুল্লাহ নামের এই ঠিকাদার দখল করে আছেন দীর্ঘদিন। আপনি কি করেন? আমি কন্ডাক্টরই করি। কন্ট্রাক্টরে? কিন্তু কন্ট্রাক্টরে কি এখানে থাকার ইয়ে আছে? না, আমার ভাইয়ের ওইটা দেখাশোনা করে। আপনার ভাই? কেমন ভাই? এ তো গেল কোয়ার্টার দখলের কাহিনী। এবার আমাদের কাছে তথ্য আসে যে এই সরকারি প্রতিষ্ঠানের কিছু জায়গা বিক্রি করে দিয়েছে একটি চক্র। জমির দলিল তৈরি করে সেখানে বাড়িঘর বানিয়ে থাকতেও শুরু করেছেন তারা। কেপিএম এর এই এলাকার নাম তালুকদার পাড়া। এই জায়গাটাও কেপিএম এর, অথচ বাড়িঘর তুলে সরকারি বিদ্যুৎ, পানি ও গ্যাসের সুবিধা নিয়ে থাকছেন বেশ কিছু বহিরাগত পরিবার। একজনের কাছে জানতে চাই কেপিএম এর কর্মচারী কিংবা শ্রমিক না হয়ে এখানে থাকছেন কিভাবে। আগে ছিলাম, এখনো ছিলাম। চাকরি দেখতে আমরা খেসা বাসা ছিলাম।
কিন্তু এটা তো আসলে কেপিএম এর জায়গা, তাই না? আপনারা যা বলেন তা। তাদের কাছে জায়গা কিনে নিয়েছিলেন, হ্যাঁ? কিন্তু এই জায়গা তো বিক্রি হয় না। এই সময় তো বিক্রি হয়েছিল। এই সময় বিক্রি হয়েছিল? হ্যাঁ। কত টাকা দিয়ে কিনছিলেন? কিনছিলাম ধরো না 40, 50, 60, 70 হাজার টাকা দিয়ে কিনছিলাম। সরকারি জায়গা বিক্রি হয় কিভাবে এবার জানতে চাই কার কাছ থেকে কিনেছেন তিনি। কার কাছ থেকে কিনছে ওরা তো দেশের বাড়ি চলে গেছে, মারা টারা গেছে লাগে। মালিকের নাম এড়িয়ে গেলেন। আরও একটি পরিবার জমি কিনে ঘরবাড়ি তুলে থাকতে শুরু করেছেন। যে পরিবারটির কর্তা ব্যক্তি চাকরি করেন কুমিল্লায়। কুমিল্লায় চাকরি করে? এটা কেপিএম এর জায়গা না? তা এটা তো কেপিএম এর লোকজনই থাকার কথা, তাই না? আপনারা কার কাছ থেকে নিছেন এটা? এটা শাশুড়ি আগে 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 যোগের মানে আসিল এখানে, তা আমরা আঙ্গ বিয়ে হয়েছে, আমরা এখানে থাকি। এরা কেউ সত্যটা প্রকাশ করতে চাইছে না। ফাঁকা জমি যাতে দখল না হয়ে যায় সেজন্যে কর্তৃপক্ষ কিছু গাছ লাগিয়ে দখলমুক্ত করেছেন বলে জানালেন কেপিএম এর এই কর্মকর্তা। অবৈধ দখলদার দখলে ছিল, দখল মুক্ত করেছেন এবং যাতে অন্য দখলদার বা ভূমিদস্যু আর দখল করতে না পারে সেই হিসেবে গাছ লাগানো, প্লাস আমাদের নিজস্ব পাল্প প্রোডাকশনের জন্য আমাদের পাল্পুট হিসেবে এই গাছগুলো লাগানো হয়েছে। দখলমুক্ত রাখতে আর গাছ রোপণ করে ভবিষ্যতে পাল্প সেকশন এবং চিপার সেকশনের জন্য কাঁচামাল উৎপাদনে মনোযোগী হচ্ছেন। ভালো, খুব ভালো। কিন্তু এই বাঁশ আর গাছ অর্থাৎ কাঁচামালগুলো যে চিপার হাউস কিংবা পাল্প হাউসে ব্যবহার করা হবে সে হাউসগুলোর অবস্থা কেমন আমরা সরজমিনে ঘুরে দেখব, তবে একটা বিরতির পর। আগে কর্ণফুলী মিল কর্তৃপক্ষ নিজেদের জমিতেই বাঁশ রোপণ করতেন। সেই বাঁশ আর বাগানের কাঠ মিলে বানানো হতো চিপস। সেই চিপস প্রসেসিং করে তৈরি হতো কাগজ তৈরির মণ্ড। কিন্তু এখন সবই অতীত। কাগজ তৈরির প্রাথমিক স্তর চিপার হাউস কিংবা পাল্প হাউসের মতো সেকশনগুলোর বর্তমান অবস্থা কি চলুন সরজমিনে দেখে আসা যাক। এই সেই চিপার হাউস যেখানে বাঁশ আর কাঠ টুকরো করে চিপস বানানো হতো। এটিতে এখন আর চিপস বানানো হয় না। যন্ত্রপাতি সব জংয়ে ধরা, কিছু যন্ত্র চুরিও হয়ে গেছে। ভবনটিও বেশ জরাজীর্ণ, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এবার বেশ কিছু বাঁশ এবং বাঁশের চিপস চোখে পড়ল। কারখানায় উৎপাদন নেই আর সেজন্যই নষ্ট হয়ে পড়ে আছে কাগজ বানানোর এসব উপাদান। এটা 16 সাল পুরো চলছিল, 17 সাল থেকে বন্ধ। এটি পাল্প হাউস। বাঁশ ও কাঠের চিপসগুলো তৈরি হয়ে চলে আসতো এই হাউসে। তারপর প্রসেসিং করে বানানো হতো পাল্প, যা কাগজের মণ্ড হিসেবে পরিচিত। চিপার হাউস না চললে এই পাল্প হাউসও বন্ধ থাকবে, এটাই স্বাভাবিক। চিপার হাউসের মতো এই হাউসের অবস্থাও বেহাল। এ যেন যন্ত্রপাতির ধ্বংসস্তূপ। ভবনের চেহারাও নাজুক, এখানেও যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এটি কেমিক্যাল রিকভারি ভবন। পাল্প হাউস থেকে মণ্ড এনে এখানে সঠিক মাত্রায় কেমিক্যাল মিশ্রণ করে পরিপূর্ণ মণ্ড বা পাল্প তৈরি করা হতো। এখন এটিও অচল। আপাতত উৎপাদন বন্ধ আছে কারিগরি সমস্যার কারণে। প্রায় 3 বছর। আমরা আমাদের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি মেরামত করা প্রয়োজন। দীর্ঘদিন অচল হয়ে পড়ে থাকা এই 3টি সেকশনই এখন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে, বাঁশের চিপস তারপর মণ্ডই যদি উৎপাদন না হয় তাহলে কাগজ উৎপাদন হয় কিভাবে? আমরা সেই পাল্প হাউসে যেতে চাই যেখানে বিদেশ থেকে আমদানি করা পাল্প এনে সেগুলো প্রসেসিং করে মণ্ড বানানো হচ্ছে। তার মানে দেশীয় কোনো উপাদান দিয়ে এখন আর কাগজ উৎপাদন করা হয় না।
তারপরও এসব চালু থাকা সেকশনগুলোও চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। কাগজ উৎপাদনের 3টি মেশিনের মধ্যে একটি মাত্র চালু আছে, আরেকটি পুরোপুরি নষ্ট, একটি বন্ধ। কেপিএম এর তথ্য বলছে এই 3টি মেশিন দিয়ে প্রতিদিন 80 মেট্রিক টন কাগজ উৎপাদন করা সম্ভব ছিল, কিন্তু একটি মেশিনে উৎপাদন হচ্ছে মাত্র 20 থেকে 30 মেট্রিক টন কাগজ, যে কারণে চাহিদা থাকার পরেও সরকারি সংস্থাগুলোতে কাগজ সরবরাহ করতে পারছে না কর্তৃপক্ষ। যন্ত্রপাতি, ভবন এবং কাগজ উৎপাদনের এমন দুরবস্থা নিয়ে আমরা আবারও কথা বলতে চাই প্রতিষ্ঠানের প্রধান কর্তা ব্যক্তির সাথে। এটা বিচ্ছিন্নভাবে না, এটা পূর্ণ রিনোভেশন যদি সঠিক সময় হইতো তাহলে হয়তো মিলের অবস্থা আরো ভালো থাকতো। বিচ্ছিন্ন নয়, তিনি সমন্বিত এবং পূর্ণাঙ্গ বিনিয়োগ চান, কিন্তু সেটা হচ্ছে না কেন? আমরা জানতে পাই 2017 থেকে 2019 অর্থ বছরে কর্ণফুলী পেপার মিলের হিসেবের উপর চলতি বছর অর্থাৎ 2020 সালের জানুয়ারিতে একটা খসড়া অডিট পরিচালনা করা হয়। সেটা করেছিল অডিট অধিদপ্তর। অনুমোদনের অপেক্ষায় থাকা সেই প্রতিবেদনে বেশ কিছু অনিয়মের বিষয় তুলে ধরা হয়। সেই প্রতিবেদনটি আমাদের হাতে এসে পৌঁছায়। বন্দর নগরী চট্টগ্রাম শহরের এই ভবনেই অবস্থিত বাণিজ্যিক অডিট অধিদপ্তর। আমরা এই অধিদপ্তরের একজন কর্মকর্তার সাথে কথা বলি। নাম মোহাম্মদ মুহসিন, যিনি কেপিএম এর অডিট টিমের প্রধান। সরজমিনে গিয়ে কেপিএম এর বেশ কিছু অনিয়ম আর দুর্নীতির তথ্য পেয়েছেন তিনি। এটা তো খসড়া অবস্থায় আছে, এখন এটাই হয় না। এগুলো দেখা যাবে যে যাচাই বাছাই করে যেগুলো ঠিকঠাক থাকতে পারে, নাও থাকতে পারে। এই অডিট প্রতিবেদনের তথ্য বলছে চাহিদা না থাকার পরেও অপ্রয়োজনীয়ভাবে ব্রাউন সালফেট পেপার ফেলে রাখায় সরকারের ক্ষতি হয়েছে 1,70 লাখ টাকার বেশি। ব্লিচিং প্ল্যান্ট নির্মাণ করা হয়, অথচ এটি উৎপাদনে ব্যবহার না হওয়ায় ক্ষতি হয় আরও 93,6 লাখ টাকা। জানা দরকার 2010 সালে এই ভবনটি নির্মাণ হবার পরেও কেন এখনো উৎপাদন করা হচ্ছে না। রিকভারি, তারপরে ব্লিচিং টাওয়ার, এগুলো কিন্তু ইন্টিগ্রেটেড। আপনি যদি আগেরটা না চালাতে পারেন, পরেরটা না চালাতে পারেন, তাহলে তো এইটা রিনোভেট করলে চালাতে পারবেন না। তো এটা রিনোভেট করা হয়েছে, এটা টাকা তো চলে গেছে আমি আসার আগে। কিছুক্ষণ আগে আমরা যে নষ্ট হয়ে যাওয়া বাঁশ দেখে এসেছিলাম, সেই বাঁশের ব্যাপারেও আপত্তি তোলে অডিট অধিদপ্তর। অপ্রয়োজনীয়ভাবে ঠিকাদারদের কাছ থেকে বাঁশ কেনায় মিলের আর্থিক ক্ষতি হয় 70 লাখ টাকারও বেশি। অডিটের আরও একটি তথ্য বলছে, কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকদের বেতন বিল থেকে পিএফের টাকা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ট্রাস্টে স্থানান্তর না করে প্রতিষ্ঠানের তহবিলে ফেলে রাখা হয়। এ টাকার পরিমাণ 55,10 লাখ। এতে আর্থিকভাবে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হন। এবার কথা বলি একজন শ্রমিক নেতার সাথে। যে আমাদের প্রতি মাসে যে বেতন থেকে যে আমাদের পিএফ কর্তন করা হয়, সেই পিএফ ফান্ডে যেন টাকাটা জমা করানো হয়, কিন্তু কর্তৃপক্ষ এটা কোনো কথাই আমলে নিচ্ছে না। তাদের নিজের প্রভিডেন্ট ফান্ড কোনো টাকা নাই। টাকা কি করছে, ওই যে এটা দিতে হবে, দিতে হবে ওই তাদের অংশ যেটা, এটা তো তার প্রভিডেন্ট ফান্ড, তার কন্ট্রিবিউশন, মিলের কন্ট্রিবিউশন তো পরে, তার ওইটা দিয়ে সব শেষ, কোথাও কোনো টাকা নাই। এখন সেটা নাই, বরঞ্চ বর্তমানে তো আমরা সেটা দিচ্ছি, ওই যে নাই সেই অংশটুকু বিসিআইসি এবং সরকার তাদেরকে দিচ্ছে। কাগজ উৎপাদনে বাঁশ ও কাঠের ব্যবহার না করায় বন্ধ আছে পাল্প হাউস সহ 3টি ইউনিট। এ বিষয়টিও অডিট অধিদপ্তরের নজরে আসে। দেশীয়ভাবে উৎপাদন বন্ধ রেখে বিদেশ থেকে পাল্প আমদানি করায় প্রতিষ্ঠানের অতিরিক্ত খরচ হয় 11,14 লাখ টাকারও বেশি। আমি যদি এখানে পাল্প তৈরি করতাম তাহলে আমার কত খরচ হতো, আমি যদি বৈদেশিক পাল্প প্লাস আদার্স করলে আমার কত খরচ হয়, এটা আমরা ওইভাবে করে আমরা জবাব দিব, দেখা যাবে যে তারটা ঠিক না।
তারটা যদি ঠিক হইতো তাহলে তো আমার এখন লস বাড়তো। আমার তো লস 120 কোটি থেকে আমার লস এখন 20 কোটি। তার মানে এখানে হিসাব নিকাশে বা কর্পোরেশন তাদের মতন করে তারা করছে, এখন আমাদের মতন করে আমরা জবাব দিব এবং এটা সঠিক হবে না। অডিটের অনেকগুলো বিষয়ের উপরই আপত্তি রয়েছে ব্যবস্থাপনা পরিচালকের। তিনি বলছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনোযোগ আর তড়িৎ ব্যবস্থাই পারে কর্ণফুলী পেপার মিলকে বাঁচাতে। আসলে এখানে নানান সময় কাজ হয়েছে বিচ্ছিন্নভাবে, বিক্ষিপ্তভাবে। তার উপর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে সিবিএ নেতা আর স্থানীয় প্রভাবশালীদের রয়েছে মুখোমুখি অবস্থান, যা পরিস্থিতিকে জটিল করে রেখেছে। ফিরছি আরও একটা বিরতির পর। অনুসন্ধানের শুরুতে বলেছিলাম কর্ণফুলী পেপার মিলের সরকারি কোয়ার্টার দখল করে রেখেছেন কিছু স্থানীয় প্রভাবশালী। যে কোয়ার্টারগুলো মিল কর্তৃপক্ষ ভাড়া দিয়ে নিজেরাই এখন দখলমুক্ত করতে পারছেন না, তাদের খোঁজে যাব। তবে তার আগে মিলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে সিবিএ নেতাদের বিরোধের বিষয়টা একটু খোলাসা করা যাক। প্রথমেই যেতে চাই কর্ণফুলী পেপার মিল শ্রমিক সংগঠন সিবিএর কার্যালয়ে। দেখা হলো সিবিএ সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেনের সাথে। মাঠের পাশে একটা ড্রেন আছে, ড্রেনের সাথে গাছগুলি লাগাচ্ছে। এই গাছগুলি বড় হয়ে কই যাবে? তাদের সাথে বেশ কিছু প্রসঙ্গে কথা হলো। প্রথমেই সভাপতি আব্দুর রাজ্জাকের কাছে জানতে চাই, দিনকে দিন কারখানাটি লোকসানের মুখে পড়ছে কেন। এটা কর্তৃপক্ষের অবহেলা বা কর্তৃপক্ষের দায়িত্বহীনতার কারণে আজকে কারখানাটি বন্ধের দ্বারপ্রান্তে। আমার 100 টনের মতো উৎপাদন ক্ষমতা রয়েছে, অথচ উৎপাদন দেওয়া হচ্ছে কোনো সময় 5 টন, কোনো সময় 10 টন, সর্বোচ্চ 30 টন, যেটা আমাদের দিন দিন লোকসানি প্রতিষ্ঠান পরিণত হচ্ছে। আগে যে লস বৃদ্ধির যে টেন্ডেন্সি ছিল সেটা কমে আসে এবং দিন দিন বছর বছর এটা আমরা 120 কোটি থেকে 65 কোটি, 65 থেকে 42 কোটি, 41 কোটি, 41 কোটি পর থেকে 31 কোটি, এই বছর আমাদের লস 20 কোটির কাছাকাছি। শ্রমিক নেতার কাছেই জানতে চাই কিভাবে এই প্রতিষ্ঠানটিকে লাভজনক করা যায়। আজকে আপনি যদি আজকে লাভ করতেছেন, আজকে লাভ হবে। যে অবস্থায় আছে, আমরা যদি ফরেন ফাল দিয়ে উৎপাদন দিই, তাহলে আমরা যদি দৈনিক 50 টন বা 45 টন উৎপাদন দিই, তাহলে আমাদের কোনো লোকসান থাকবে না। 45 টন প্রোডাকশন করে যদি লাভ হবে, তাহলে আমি আপনাকে কাগজ দেখাই। 45 টন কাগজ হলো 1200 টনের মতন। 1500 টন প্রোডাকশন দিয়েও তো 60-70 কোটি টাকা লস করছে। তাহলে কোনটা সঠিক? এবার সভাপতি কিছু অনিয়মের অভিযোগ তুললেন। বিসিআইসি এটা এই কারখানাকে লাভজনক করার জন্য প্রায় 54 কোটি টাকা এই এসআর বলার, ওয়াশিং, ইবিওয়াটার সব মোটামুটি যেগুলো ফাল উৎপাদনের সাথে সংশ্লিষ্ট, এগুলো মেরামত করার জন্য, বিমারি করার জন্য 54 কোটি টাকা ব্যয় দিছে। কিন্তু আমাদের ফাল উৎপাদন আমরা 3 বছর বন্ধ রাখার কারণে প্রায় কারখানাটি আজকে 70% বন্ধ। 54 কোটি টাকা খরচ হয়েছে কিনা এটা, এই তথ্যটা আমার সামনে নাই, আমি আসার পরে হয় নাই। তবে এখানে একটা কাজ করা হয়েছে, এসআর বয়লারের রিনোভেশন, যেই কাজে আমি কোনো টাকা খরচ করি নাই। কাজটা হয়েছে আমি আসার পরে, কিন্তু কাজটা শুরু হয়েছে অনেক আগে। সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন প্রশ্ন তুললেন নিয়মিত বেতন না হওয়া নিয়ে। তো এটা কন্টিনিউ ডিলে হচ্ছে। আপনার 2-3 মাস 4 মাস বেতন এভাবে দিচ্ছে। হয়তো এই মাসেও এখনো তো কোনো ডিসিশন হয়নি বেতন পাবো। আমি যখন আসছি তখন 5 মাস বেতন বাকি, এখন 1 মাস বেতন বাকি। শ্রমিক নেতারা কারখানায় কাজ না করে স্থানীয় প্রভাবশালীদের সাথে হাত মেলানোর অভিযোগ করলেন তিনি। স্থানীয় মাসলম্যান এবং স্থানীয় যাদের কোনো কাজ নাই, স্পেসিফিক কোনো জব নাই এবং বিভিন্ন রকমভাবে তারা অর্গানাইজড, বিভিন্ন অসামাজিক কার্যক্রমের সাথেও তারা যুক্ত। এই সমস্ত লোকগুলা এই সরকারি জমি
সরকারি গাছ, সরকারি বাসা, সরকারি সম্পত্তি, এগুলা যারা দখল করবে তাদেরকে প্রশ্রয় দেওয়া, তাদের সাথে আন্ডারগ্রাউন্ডে কাজ করা এবং সরকারি এগুলো দেখভাল করার জন্য যাদেরকে নিযুক্ত করা হয় তাদের এগেনস্টে কাজ করাই তাদের কাজ। শ্রমিক নেতাদের বিরুদ্ধে আছে কাজ না করার অভিযোগ। দেখা যাক তিনি কি বলেন। সিবিএ এমন কোন লোক আছে যে কাজ করে না, আপনি ওনাকে বলতে বলেন। আমি যে প্ল্যান্টে কাজ করি ওই প্ল্যান্টটা তো বন্ধ, এখন আমার কাজও তো নেই। সিবিএর প্রেসিডেন্টের কথাই তো আপনি বুঝে নিয়েছেন সে কাজ করে না। সে বলে নাই যে ওই প্ল্যান্ট তো বন্ধ, তাহলে আমি কি কাজ করব? তার মানে সে কাজ করে না। তাহলে ওই প্ল্যান্টের লোকেরা কি সবাই বসে আছে? এবার শ্রমিক নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন তিনি। পিএফএ মনে করেন একটা শ্রমিককে 50,000 টাকা নিবে, তার টাকা। ওরা একটা ফর্ম নিয়ে আসবে, স্যার তো বিপদে আছে, মেয়েটা বিয়ে দিবে, একটু টাকা, ঠিক আছে 1 লাখ টাকা দিলাম। এখান থেকে তাকে 5,000 10,000 টাকা দিতে হবে। ব্যবস্থাপনা পরিচালকের কাছেই জানতে চাই কেপিএম এর জমি কোয়ার্টার দখল নিয়ে। প্রতিটা মিলের আশেপাশে যে মাসুলম্যান এরাই এগুলো করে, আমার এখানেও করে। তা আমার এখানে করে, আমি ছেড়ে দেই নাই। আর সব জায়গায় করে, সবাই চুপ থাকে, ছেড়ে দেয় না। এই যে আপনি দেখে আসছেন এই সমস্তগুলো ঘর উঠে গেছিল, ঘর উঠতেছে, দখল হয়ে গেছে, সীমানা হয়ে গেছে। তো সেই সীমানা আমি উপরে ফেলে দিয়ে ওখানে গাছ লাগাইছি। এই স্থানীয় প্রভাবশালীরা কারা? এই যে আমার এখানে ঘরে থাকে, ভাড়া দেয় না, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, আমাদের ঘরে থাকে কেপিএম এর বাসায়। তার মানে স্থানীয় 2 চেয়ারম্যান কেপিএম এর কোয়ার্টার দখল করে আছেন। আমরা যেতে চাই সেই কোয়ার্টারগুলোতে। এই সেই কোয়ার্টার। এখানে থাকেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মফিজুল হক। তার কাছে জানতে চাই তিনি কেন এই কোয়ার্টার দখল করে আছেন। কেপিএম এর ঘরে থাকে, কেপিএম এর বাসায় থাকে, ভাড়া দিচ্ছে না, অবৈধভাবে আছে। আপনারা খবর নিয়ে দেখেন ভাড়া ছাড়া কোনো লোক এখানে আছে কিনা। আর এই কোয়ার্টারে থাকেন চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বেবি। তার বাড়িতেও টিম 360 ডিগ্রি। তার কাছেও সেই একই প্রশ্ন, ভাড়া না দিয়ে এই কোয়ার্টার দখল করে আছেন কিভাবে? অবৈধভাবে আছে এরকম কেউ যদি থাকে আপনি আমাদেরকে লিস্ট দেন, আমরা ওনাদের সাথে কথা বলবো অবৈধভাবে কেন থাকবে। দুজনই দাবি করলেন অবৈধ কোনো দখলদার নেই। এবার আমাদের হাতে একটি কাগজ আসে। সেই কাগজের তথ্য বলছে প্রায় 100 পরিবারকে ফেলে রাখা কোয়ার্টারগুলো বাণিজ্যিকভাবে ভাড়া দিয়েছিল কেপিএম কর্তৃপক্ষ। ভাড়ার নামে এখন দখল করে বসে আছেন প্রভাবশালী ব্যক্তিরা। তালিকায় সেই কাপ্তাই উপজেলার চেয়ারম্যান মফিজুল হক এবং চন্দ্রঘোনা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বেবিরও নাম আছে। কেপিএম কর্তৃপক্ষ মফিজুলের কাছে পাবে 4,32,000 টাকা আর বেবির কাছ থেকে পাবে 4,74,000 টাকা। এবার দেখা যাক ভাড়া সম্পর্কে তারা কি বলতে চান। অ্যালটমেন্ট দেওয়ার পরে ভাড়া দেওয়া শুরু করলাম। যখন উনি 9,000 করলো তখন বললাম যে 9,000 টাকা ভাড়া দিতে পারবো না, আমরা চলে যাবো। আমি অ্যালটমেন্ট নিয়ে এখানে উঠছি কিন্তু, এবং এখনও বাসা উনি ভাড়াটা দিতে পারতেছি না দেখে আমি যেতে পারতেছি না, আমি বাসায় এটাতে থাকবো না। তারা যদি ভাড়া না দিতে, ভাড়াটিয়া হয়ে এখন বাড়ি দখলের চেষ্টা করছেন এমন অভিযোগ করলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। যখনই আমরা মিটিংয়ে বসি আমি চলে যাব, কিন্তু আজ পর্যন্ত তারা যায় নাই এবং তারা যাবে না। তারা যাবে না, তারা দখল করে থাকবে এবং মাদকের আড্ডা বসাবে এবং এখন মাদক ব্যবসা করবে এবং যত রকমের ইললিগাল অ্যাক্টিভিটিস আছে সবগুলির সাথে তারা জড়িত। একটা প্রতিষ্ঠান যখন ডুবতে বসে তখন সে শুধু তার নাম আর অবকাঠামো নিয়ে একাই ডুবে না, তার সাথে ডুবে যায় অসংখ্য শ্রমিকের স্বপ্ন, ডুবে যায় অসংখ্য পরিবারের ভবিষ্যৎ। কর্ণফুলী পেপার মিলের সিবিএ নেতা এবং তাদের সাথে স্থানীয় প্রভাবশালীদের জোট, আর এর বিপরীতে
ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অবস্থান, সব মিলিয়ে প্রতিষ্ঠানটির বহুমাত্রিক সংকটের মাঝে এক নতুন সংকট তৈরি করেছে। এই প্রতিষ্ঠানটিকে বাঁচাতে হলে দরকার এর আধুনিকায়ন, দরকার সর্বোচ্চ মহলের সুনজর। প্রিয় দর্শক, আপনাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য কিংবা অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে জানাতে পর্দায় দেখানো মাধ্যমগুলোতে যোগাযোগ করুন। আজ তাহলে এ পর্যন্তই। তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।